অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি আবশ্যিক বিষয়ের ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের সিলেবাস, মার্কস ডিস্ট্রিবিউশন যাকে বলা যায়। ইংলিশ কম্পালসারি প্রথমেই তোমাদের দেখো রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং 5 into 4 20 মার্কস। কোশ্চেনের প্রথমেই যে অংশটি থাকবে সেটি হলো রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এখানে 20 মার্কস আছে, 20 মার্কস। এরপরে আছে রাইটিং 40 মার্কস, গ্রামার 25 মার্কস, ডেভেলপিং vocabulary 10 marks, translation from Bengali to English 5 marks, total 100 marks। এর মধ্যে তোমাদের 40 মার্কস পেলেই হবে, তোমাদের কিন্তু 39 পাইলেও ফেল। এটার কোনো ইনকোর্স নাই, অর্থাৎ ইংরেজি সাবজেক্টের কোনো ইনকোর্স নাই, শুধু মডেল টেস্ট দিতে হয়। আর তোমাদের রিটেন পরীক্ষা 100 মার্কসেরই হবে, বুঝেছো? 80 মার্কসের না, তোমাদের রিটেন পরীক্ষা হবে 100 মার্কস। সময় আবার 3 ঘন্টা, 4 ঘন্টা না, সময় 3 ঘন্টা। আজ আমরা যে বিষয়টি শিখবো সেটি হলো রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অংশের 20 মার্কস। এখানে তুমি যদি একটু একটু চেষ্টা করো তাহলে তোমার পাস হয়ে যাবে। আর এই পাস করার জন্য এই 20 মার্কসের মধ্যে তোমাকে মিনিমাম 50% মার্কস অনায়াসে তোমাকে তুলতে হবে, এটা তোলা সম্ভব একটু যদি পরিশ্রম করো। আমরা আজ এই অংশটি নিয়ে আলোচনা করব। কোশ্চিনটা হাতে নেবার পরেই তুমি এরকম একটা প্যাসেজ দেখতে পাবে, এটাকে বলা হয় আনসিন কম্প্রিহেনশন। অর্থাৎ আনসিন মানে এটা কখনোই তোমার কমন আসবে না, এটা তুমি কমন পাবে না। এটা তাহলে কিভাবে কোত্থেকে আসে? এটা সাধারণত সাম্প্রতিক ঘটনা, বিশ্বের চলমান সমস্যা, এই ধরনের প্রশ্ন থেকে আসে, এই থেকে আসে। তো আমি এটা কিরকম প্যাসেজ আসে সেটার ছবি এখন তোমাদের দেখাবো। কোশ্চিনের ছবি আমার কাছে আছে। এনিউ কোশ্চিন 2023 দেখি, এই যে কোশ্চিন টেস্ট এক্সাম 24 সালের এই দুটো কোশ্চিন, এই যে পাওয়া গেছে। আমি তোমাদের রিসেন্ট ইয়ারের কোশ্চিনটা এখানে রেখেছি। এই যে কোশ্চিন দেখো, এটা 2024 সালের পরীক্ষা, তোমাদের পরীক্ষার সাল 2025। এটাই ছিল আমাদের। এই যে আমি ওই দিন পরীক্ষা ডিউটিতে ছিলাম, পরীক্ষার শেষে আমি কোশ্চিন একটা নিয়ে এসেছি। এই হলো, দেখো কত লেখা আছে। এখানে থাকে পরীক্ষার সালটা, তোমাদের বেলায় লেখা থাকবে 2025, সাবজেক্ট কোড 221 109। খেয়াল করে দেখো, এই যে টাইম, টাইম কত লেখা আছে দেখো দেখি। টাইম এখানে লেখা আছে 3 আওয়ার্স। মার্কস কত লেখা আছে? 100। তার মানে তোমরা বুঝে নাও যে ইংরেজি পরীক্ষা তোমাদের 100 মার্কসের মধ্যেই হবে এবং সময় 3 ঘন্টা। দেখো প্রথমে কি লেখা আছে, রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। অর্থাৎ এই প্যাসেজটা পড়ে, এই প্যাসেজ অনুসরণ করে, এই দেখো রাইট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন হোয়াট ইজ করাপশন, হোয়াট আর দ্য নেগেটিভ impacts of corruption in Bangladesh, what are the daily news of newspapers and other news media। এখানে এই যে তিনটা কোশ্চিন আছে, 1 2 3, এখানে তিনটা কোশ্চিনে 2 করে মার্কস, তাহলে 3 2 6 মার্কস। বি নাম্বারে আছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া and what are the supporting ideas of these passages। আর এই প্যাসেজের প্রধান ধারণা এবং সহায়ক ধারণাগুলো কি কি সেটা। তারপর আছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। এখানে এই যে ভায়োলেন্স, প্রিভিলেন্ট, ওয়াইড স্প্রেড, ইম্প্যাক্ট, নোটেবল, এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর ইংলিশ টু ইংলিশ মিনিং লিখতে হবে। যেমন গুড
গুড মানে ভালো, গুডের আর একটা ই হচ্ছে ওয়েল, ওয়েল মানেও ভালো বা উম, ধরো যে, আচ্ছা, এরপরে আছে রাইট এ সামারি অফ দা প্যাসেজ, অর্থাৎ এই যে প্যাসেজটা এটার একটা সামারি লিখতে বলছে। তাহলে এখানে দেখো এই যে 6 আছে, 10, 10 + 15 হচ্ছে 20, এই হলো 20 মার্কস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বাকি কোশ্চেন গুলো দেখাই। এই যে দেখো 2 নম্বরে দেখো, এটা হচ্ছে গ্রামার থেকে প্রশ্ন আসছে, 5 মার্কস। কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স এনি 5। তারপরে আছে এই যে 3, সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ রংপুর, your students are not regular in their classes, now write a notice to warn them to be regular in attending their classes। এইরকম, মানে এটা রিটেন পার্ট। তারপরে আবার গ্রামার, গ্রামার রিঅ্যারেঞ্জ, এসে রাইটিং, দেখো ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ, জার্নি ইউল এনজয়, জুলাই আপরাইজিং 2024। দেখছো এই যেটা চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। এখন আমি আবার আমার নোটটাতে ফিরে যাচ্ছি। তো আমি তোমাদের যে সাজেশনটা দিয়েছি, অলরেডি তোমরা পেয়েছো। সেই সাজেশনে আমি টোটাল কয়টা দিয়েছি দেখাই। ইংরেজি সাজেশনে যেটা আমি তোমাদের এইরকম প্যাসেজ পড়তে দিয়েছি 17টা। এই যে 1, 2, 3 এইভাবে 17টা। তোমরা যে বই কিনেছো সেই বইয়ের মধ্যে দেওয়া আছে, এবং আমি যে সাজেশনটা তৈরি করছি কাজ চলমান, সেটাতে এগুলা ম্যাক্সিমামই দেওয়া আছে, সবগুলা নাই, ম্যাক্সিমাম দেওয়া আছে। তোমরা যদি এগুলো পড়ো তাহলে যে লাভটা হবে, তোমরা খুব সহজেই এখান থেকে 20 মার্কসের মধ্যে তোমরা ফুল মার্কসও পেতে পারো। কিন্তু তোমাদের এগুলা বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করো তাহলে ভালো মার্কস পাবে। তারপরে আমি এখানে দিয়েছি পোস্টার রাইটিং, ইংলিশ লেটার। মোটামুটি এখানে রিটেন পার্টটা এখানে আছে। এখানে সাজেশনটা মূলত রিটেন পার্ট। আচ্ছা, এই রিটেন পার্টের অংশ হিসেবে আমরা এখন শিখছি আনসিন কম্প্রিহেনশন নাম্বার 1। তো আমি তোমাদের শিখেছি যে এই প্যাসেজটা কিন্তু প্রথমে পড়তে যাবে না, এই প্যাসেজটা প্রথমে পড়ার দরকার নেই। প্রথমে তাহলে কি করবে, প্রথমে তুমি আগে এই কোশ্চিন গুলা খুব ভালো করে পড়ে নিবে। অর্থাৎ আগে কোশ্চিন করবে, যে কোশ্চিন, write short answers to the questions, following questions. What are the different professions that women are now entering into? Why do most of the women work? What has become so high? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আগে তোমাদের দিতে হবে। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ এন্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস। তারপর সামারাইজ দ্য প্যাসেজ। তো প্রথমে আমি তোমাদের শেখাতে চাই যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কিভাবে দিবে। দেখো এখানে এই একটা প্রশ্ন ধরো, এই প্রশ্নটার কথা ধরো, 3 নম্বর প্রশ্নটা, হোয়াট হ্যাজ বিকাম সো হাই। তো আমরা উত্তর লেখার সময় এখানে যে ওয়ার্ড গুলো ব্যবহার করে প্রশ্ন করা হয়েছে, যেমন হোয়াট হ্যাজ, এটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। এটা বাদ দিলে থাকে বিকেম সো হাই। আমরা এই যে এই বিকেম সো হাই, এটা আমরা প্যাসেজের মধ্যে খুঁজে বের করলাম। যে লাইনে এই বিকেম সো হাই কথাটা আছে, ওই লাইনটাই উত্তর, অথবা তার আগের লাইনে উত্তর দেওয়া আছে, অথবা তার পরের লাইনে উত্তর দেওয়া আছে। তাহলে আমাদের এখন কাজ হলো আমরা প্যাসেজ না পড়ি, এটার উত্তর খুঁজে বের করার চেষ্টা করি। তাহলে আমি উত্তর লেখার সময় হোয়াট হ্যাজ এটা বাদ দিব, আমি বিকেম সো হাই, বিকেম সো হাই মানে হচ্ছে অনেক বেশি হয়েছে, সেটা খুঁজবো। তো আমি দেখি এখানে বিকেম সো হাই, এই যে দেখো বিকেম সো হাই ফাইন। তাহলে দেখো এই যে আমাদের এটা কিন্তু 3 নম্বর প্রশ্ন, হ্যাঁ, এটা 3 নম্বর প্রশ্ন বিধায় এটা কিন্তু প্যাসেজের একদম শেষ দিকে আছে। তাহলে কি বিকেম সো হাই, তো এখানে দেখো, এখানে আছে যে ফিনান্সিয়াল প্রেশার অফ চিলড্রেন্স এডুকেশন, শিশু শিক্ষার অর্থনৈতিক চাপ, অ্যাকোমোডেশন অবকাঠামো, ডে টু ডে এক্সপেন্সেস
হ্যাজ বিকেম সো হাই, তাহলে কোনটা বৃদ্ধি পেয়েছে? এই যে ফিনান্সিয়াল প্রেশারটা বৃদ্ধি পেয়েছে। আর কি? এক্সপেন্স। আমরা ঠিক এই যে দেখো, এটা ভার্ব, আমাদের এটা হলো আমাদের ভার্ব। এই ভার্বটা এই ভার্বটা আমাদের এখানেও আছে, এই যে হোয়াট হ্যাজ বিকাম। তাহলে হোয়াট শব্দের অর্থ হলো কি। তো কি অনেক বেশি বেড়েছে, তাহলে কি অনেক বেশি বেড়েছে, সেন্টেন্সটা এবার পুরোটা পড়ে দেখি। The financial pressure of children's education, accommodation, and day-by-day expense has become so high that many families actually welcome the added income the women bring. তো এখানে দেখো, এই যে আমি হ্যাজের ঠিক সামনে পাচ্ছি এক্সপেন্স, তো এটাই হলো আসলে বৃদ্ধি পেয়েছে। সবকিছুর দাম বেড়ে গেছে, জানো, এখন সংসার চালানো মুশকিল হয়ে গেছে। তাহলে হোয়াট এর জায়গায় হবে এই জায়গায়, এই এক্সপেন্সেস। তাহলে আমরা কি লিখবো এখানে? এক্সপেন্সেস হ্যাজ বিকেম সো হাই দ্যাট মেনি ফ্যামিলিজ অ্যাকচুয়ালি, এইটুকু লিখতে হবে, হ্যাজ বিকাম সো হাই। তাহলে এক্সপেন্সেস হ্যাজ বিকেম সো হাই হয়ে গেল। তাহলে দেখো এবার এই যে আমি উল্টা দিক থেকে দেখাচ্ছি, মানে এলোমেলো করে, তুমি যেমন তোমার বুদ্ধি কুলাবে তুমি সেইভাবে উত্তর লিখবে। তোমাকে যে এই ধরো যে আমি এই শেষ দিক থেকে ধরলাম, কারণ শেষের প্রশ্নটা শেষের দিকেই থাকে, মিডিলের প্রশ্নটা মিডিলের দিকে থাকবে প্যাসেজের। হোয়াই ডু মোস্ট অফ দ্য ওমেন ওয়ার্ক, হোয়াই ডু মোস্ট অফ দ্য ওমেন ওয়ার্ক, তাহলে কেন অধিকাংশ নারীরা কাজ করে? এই দেখো পাই গেছি, মোস্ট অফ দ্য ওমেন ওয়ার্ক বিকজ দেয়ার ইনকাম ইজ নিডেড টু সাপ্লিমেন্ট দেয়ার হাজবেন্ডস আর্নিং ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট লিভিং। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, শুধু তোমাকে একটু বানিয়ে লিখতে হবে। তাহলে দেখো, মোস্ট অফ দ্য উমেন ওয়ার্ক, তাহলে আমরা প্রশ্নে যাব, প্রশ্নে গিয়ে তাহলে হোয়াট ডু মোস্ট অফ দ্য উমেন ওয়ার্ক, তাহলে আহ, এই যে এখান থেকে তাহলে হোয়াট ডুটা বাদ দিব, বাদ দিয়ে আমি লেখা শুরু করবো, মোস্ট অফ দ্য উমেন ওয়ার্ক because their income is needed to supplement to their husband's earning। তুমি যদি এই পর্যন্ত লেখো তাও তুমি ফুল মার্কস পাবে। in order to meet the growing cost of living, তুমি যদি এই পর্যন্ত লেখো, একটু তুমি সংক্ষিপ্ত করবে, কিছু শব্দ বাদ দিবে, যাতে হুবহু পরীক্ষার প্যাসেজের লাইন আসলে না দেখা যায়, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এবার এক নম্বর প্রশ্ন দেখি, এক নম্বর প্রশ্নটা কি আছে। এক নম্বর প্রশ্ন আছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট প্রফেশনস দ্যাট উইমেন আর নাও এন্টারিং ইন। এর বাংলা হলো যে বর্তমানে নারীরা কোন পেশায় বেশি জড়াচ্ছে। তাহলে আমরা দেখি, তাহলে এটা যেহেতু এক নম্বর প্রশ্ন, তাহলে এক নম্বরে খুঁজবো আমরা। তাহলে টুডে আর উমেন প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল, এই যে পাওয়া গেছে, দে বিকেম জাজেস, অ্যাডমিনিস্ট্রেটরস, পুলিশ অফিসার্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, পাইলটস, লয়ার্স, টিচার্স, ব্যাংকার্স এক্সেট্রা। তাহলে দেখো আমরা এখানে এই যে হোয়াটার, এই যে এটা বাদ দিয়ে দিই, দিয়ে আমরা কি দিব, এখান থেকে লেখা শুরু করবো, দি ডিফারেন্ট প্রফেশনস দ্যাট দেয়ার ওমেন আর নাও এন্টারিং ইনটু, তারপরে দিতে হবে জাজেস, অ্যাডমিনিস্ট্রেটর, পুলিশ অফিসার্স, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, পাইলটস, লয়ার্স, টিচার্স, ব্যাংকার। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর আমরা শিখলাম কিভাবে দিব। আমি এলোমেলো ভাবে পড়িয়েছি, এখন আমি তোমাদের এটা সুন্দর সিরিয়াল অনুসারে পড়াবো। আচ্ছা, ভালো করে দেখো, মূল নিয়মটা কি? প্যাসেজ থেকে হুবহু লাইন কপি করা যাবে না, প্রশ্নের ভিতর থেকে অর্ধেক উত্তর সাজিয়ে লিখতে হবে, প্রশ্নের ভিতর থেকে অর্ধেক উত্তর সাজিয়ে লিখতে হবে। What are the different professions that women are now entering in? তাহলে ফ্লোচার্ট, প্রশ্নের শুরু থেকে প্রশ্নবোধক শব্দ বাদ দিয়ে সাজাতে হবে। দেখো প্রশ্নে আছে হোয়াট, হোয়াই, হোক, হোয়াট আর দা বাদ দাও, তাহলে হোয়াট আর দা আমরা বাদ দিয়ে দিই, বাদ দিলে থাকে কি, এতে প্রশ্নের বাকি অংশগুলো লিখতে হবে, যেমন ভার্ব, তারপরে প্যাসেজ থেকে পেশাগুলোর নাম লিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখছি
the different professions that women are now entering into are, তারপরে আমি এই যে লাইনগুলা থেকে তুলে দিয়েছি, জাজেস, অ্যাডমিনিস্ট্রেটরস, পুলিশ অফিসার, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, পাইলটস, লয়ার্স, টিচার্স, ব্যাংকার্স। তো এখানে পুরো যদি আমি আমার প্রশ্ন থেকে নেওয়া এবং এই প্যাসেজ থেকে লাইনগুলোকে নিয়ে এসে কপি করে বসাই দিই, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আমার কি হলো। আহ, এটা হলো এই যে দেখো, এই the different professions that women are now entering into are judges, administrators, police officers, doctors, engineers, pilots, lawyers, teachers, bankers। অর্থাৎ এই যুগে এসে নারীরা চার দেয়ালের মধ্যে বন্দি না থেকে নিম্নোক্ত পেশাগুলোতে নিজেদের জড়াচ্ছে। এরপরে দেখো 2 নম্বরে কি ছিল, হোয়াই ডু মোস্ট অফ দ্য উইমেন ওয়ার্ক। তাহলে এখান থেকে দি বিকজ, যে প্রশ্নে হয় থাকে তার উত্তর খুঁজতে বিকজ ব্যবহার হয়। তারপরে আছে যে হোয়াই ডু বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দেখো আমাদের লিখতে হবে তখন মোস্ট অফ দ্য ওমেন ওয়ার্ক। তাহলে এখানে আমি লিখলাম মোস্ট অফ দ্য ওমেন ওয়ার্ক বিকজ দেয়ার ইনকাম ইজ নিডেড টু দ্য সাপ্লিমেন্ট টু দেয়ার হাজবেন্ডস আর্নিং ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং। তোমরা কি জেগে আছো? জি স্যার। আরনাজ মনি, জি স্যার। ইশরাত জাহান, জি স্যার। সানজিদা আক্তার। জি স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা আবার শুরু করি। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যেমন 3 নাম্বারটা যে প্যাসেজের শেষ লাইনে খোঁজা, সোহাই খোঁজার পর আমরা এখান থেকে নিয়ে আসছি। এখন আমরা হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অ্যান্ড হোয়াট আর দ্য সাপোর্টিং আইডিয়াস ইন দ্য গিভেন প্যাসেজ। ঠিক আছে, এখন আমরা মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়াস লেখা শিখব। আমরা অলরেডি 6 মার্কসের প্রশ্ন কিভাবে খুঁজবে, কিভাবে লিখবে সেটা আমি শিখিয়েছি প্যাসেজ না পড়ে। আচ্ছা, আমরা 3 ধরনের স্টুডেন্ট পাই, যারা প্যাসেজটি শুধু রিডিং করতে পারবে। যারা রিডিং করতে পারবে, দুই টাইপের স্টুডেন্টস হচ্ছে, যারা রিডিংও করতে পারবে আবার সেটার বাংলাও বুঝেছে। আর এক ধরনের স্টুডেন্ট আমরা পাবো যারা প্যাসেজটি ভালোভাবে বুঝে এবং উত্তরও বানিয়ে লিখতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে যারা ইংরেজি খালি উচ্চারণ করতে পারে তারাও যেন এটা থেকে মার্কস পায়। তাহলে যাদের হলো পড়ে অর্থ বুঝবে না, তাদের পড়ার থেকে না পড়াই ভালো। অর্থাৎ এই প্যাসেজটা তোমার পড়তে গেলে তো তুমি বুঝবে না, তাহলে তুমি সরাসরি প্রশ্ন খুঁজে প্যাসেজ থেকে উত্তরগুলো টেকনিক্যালি লিখে ফেলবে, তাহলে 6-এর মধ্যে 6 পাবে। তোমাকে বুঝতে পারছো? যদি তোমার কাছে মনে হয় যে প্যাসেজটা পড়ে তুমি পারবে তাহলে পড়বে। যদি মনে করো যে এই প্যাসেজ পড়ে আমি কিছু বুঝবো না, তাহলে তোমাকে শর্টকাট মেথডে যেতে হবে। তোমাকে কি করতে হবে, তোমাকে হলো প্যাসেজ থেকে লাইন গুলা খুঁজে খুঁজে বের করে এইভাবে লিখে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর লেখা শিখব। আমরা এবার সাপোর্টিং আইডিয়াস এবং মেইন আইডিয়াস দিব। আমি এই এটার উত্তরটা কিভাবে লিখতে হয় সেটা আমাদের এখন দেখাবো। দেখো, আমাদের উত্তরটা হবে এইরকম। তোমরা এই যে আমি একটা টেবিল লিখেছি, যে টেবিলের বাম পাশে আমি দিয়েছি মেইন আইডিয়া আর ডান পাশে দিয়েছি যে এই এই এটাকে যুক্তি দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য করতে এর সাপোর্টে যে যে ধরো তোমার থাকা দরকার, যে যুক্তিগুলো থাকা দরকার, সেগুলো ওই প্যাসেজ থেকে এখানে লিখে ফেলতে হবে। ঠিক আছে?
যেমন আওয়ার কান্ট্রি ক্যান নট প্রসপার। আচ্ছা, এগুলো তো বুঝবে না এখন। আমি তোমাদের আর একবার বলি যে মেইন আইডিয়া আর সাপোর্টিং আইডিয়া আসলে কি। মেইন আইডিয়া হলো একটি প্যাসেজে এই ধরনের আনসিন কম্প্রিহেনশনের ক্ষেত্রে প্যাসেজের নাম দেওয়া থাকে না। তোমাকে প্যাসেজটা পড়ে তার ইংলিশ নোট কি দিয়েছে? ইংলিশ নোট এখনো দেই নাই, নোটটার আমি কাজ করতেছি। খুব দ্রুত এই নোট তোমাদের হ্যান্ড ওভার করা হবে। আগামী শুক্র শনি এই 2 দিন আমি ফ্রি থাকবো। এই 2 দিনে আমি মোটামুটি এটা প্রিপেয়ার করার চেষ্টা করব। মোটামুটি রেডি আছে, এখন খালি আরো সহজ ভাবে সহজ ব্যাখ্যা দিয়ে আমি তোমাদের দিতে যাচ্ছি। এবং আমি যে পড়াগুলা পড়াই এগুলাই তোমাদের নোট, এটাই একটা মনে করেন। আচ্ছা, ভালো করে দেখো। মেইন আইডিয়া মানে কি? মূল ধারণা। আর সাপোর্টিং আইডিয়া মানে হচ্ছে এই মেইন আইডিয়াটাকে গ্রহণযোগ্য করার জন্য এর সাপোর্টে তুমি এখানে আরো 3-4টা যুক্তি দিস। ক্লিয়ার? আচ্ছা, ভালো করে দেখো। এই প্রশ্নের উত্তর সহজে বের করার এবং খাতায় লেখার কিছু ম্যাজিক্যাল টেকনিক আমি শেখাবো। মেইন আইডিয়া বা মূল বিষয় বের করার কৌশল। মেইন আইডিয়া, পুরো প্যাসেজটি আসলে কোন বিষয়ের উপর লেখা, যেমন নারী শিক্ষা, দুর্নীতি, শিশু শ্রম, সেটি এক বাক্যে প্রকাশ করাই হলো মেইন আইডিয়া। যেমন এই যে প্যাসেজটা আছে, এখানে এই প্যাসেজের কিন্তু কোনো শিরোনাম নাই, কিন্তু প্যাসেজটা যদি তুমি বারবার পড়ো তাহলে তোমার ব্রেনের মধ্যে আসবে যে প্যাসেজটা আসলে কি বলতে চায়। সমসাময়িক ঘটনা, পরিবেশ দূষণ, এই ধরনের কোনো কিছু নিয়েই এই উম, এখানে আসলে এই প্যাসেজের মধ্যে থাকে, এখানে একটা মেসেজ থাকে। ঠিক আছে? তো এটা তোমরা মূল আইডিয়াটা খুঁজে বের করতে হবে। কিভাবে? তোমরা প্যাসেজটা প্রথম দিকে কয়েকবার পড়বে, পড়লেই তোমরা মেইন আইডিয়াটা পেয়ে যাবে। দেখবে যে যে কথাগুলো বারবার বলছে বারবার বলছে সেগুলাই মূল আইডিয়া। যেমন দেখো, এই প্রথম পুরো প্যাসেজটি আসলে কোন বিষয়ের উপর লেখা, যেমন নারী শিক্ষার উপরে, নাকি দুর্নীতির উপরে, নাকি শিশু শ্রমের উপরে, সেটি পড়ে তুমি নিজের ভাষায় 1 লাইন লিখবে, হয়ে গেল মেইন আইডিয়া। তারপর দেখো, প্যাসেজের প্রথম লাইন বা দ্বিতীয় লাইন সবচেয়ে সবচেয়ে বেশি বার আসা শব্দ, তাহলে প্যাসেজের প্রথম বা দ্বিতীয় লাইন আমরা প্রথম 2টা লাইন 3টা লাইন পড়ব। পড়ে যদি দেখি যে একটা জিনিস বারবার আসতেছে, এই যেমন হলো প্যাসেজের প্রথম লাইনে সাধারণত মূল বিষয়ের ইঙ্গিত দেওয়া থাকে, তাই এই যেখান থেকে এটা দেখো, কৌশল 1, প্যাসেজের প্রথম লাইনে সাধারণত মূল বিষয়ের ইঙ্গিত দেওয়া থাকে, তাই প্রথম লাইনকে হুবহু কপি না করে একটু ঘুরিয়ে বা নিজের মতো করে লিখলে মেইন আইডিয়া হয়ে যাবে। তাহলে প্রথম লাইনটাতেই যেহেতু 90% মেইন আইডিয়া থাকে, তাহলে ওটাকে যদি আমরা সামারাইজ করে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখি তাহলেই হয়ে যাবে। এরপর আছে কি, 2 নম্বর কৌশল। অনেক সময় প্রথম লাইন পড়ে মেইন আইডিয়া বোঝা নাও যেতে পারে, তখন প্যাসেজটি চোখ বুলিয়ে দেখতে হবে। কোনো উদাহরণ, তারপর প্রথম উদাহরণ, এরপরে উম, অনেক সময় প্রথম লাইনটি মেইন ডায়ালগে তখন প্যাসেজে চোখ বুলিয়ে দেখবে যে কোন শব্দটি বা বিষয়টি বারবার এসেছে, সেই মূল বিষয়টি নিয়ে একটি সহজ বাক্য বানিয়ে দেবে। ধরো প্যাসেজের প্রথম লাইনে আমাদের ছিল এই প্যাসেজটা, টুডে উমেন্স আর প্লেইং এন ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার অফ লাইফ। এখান থেকে মেইন আইডিয়া লেখা যায়, টুডে উমেন আর ওয়ার্কিং ইন অল স্পেয়ার অফ লাইফ অ্যান্ড কন্ট্রিবিউটিং গ্রাজুয়ালি টু দ্য ন্যাশনাল ইকোনমি। দেখো, প্যাসেজের কোনো লাইন হুবহু লেখার দরকার নেই, তুমি জাস্ট প্যাসেজটা
প্রথম 2-3 লাইন ভালো করে পড়বে, তোমার ব্রেনই তোমাকে বলবে যে এই প্যাসেজটা কি নিয়ে। দেখা যাবে একই কথা বারবার বলা হচ্ছে, তখনই বুঝবে যে এটা আসলে মেইন। সাপোর্টিং আইডিয়া জিনিসটা কি? সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া বা মূল ধারণাকে আরো প্রতিষ্ঠিত করার জন্য যে প্যাসেজ থেকে যে যুক্তি বা তথ্য নেওয়া হয় সেগুলোকে সাপোর্টিং আইডিয়াস বলা হয়। তাহলে প্যাসেজে একদম প্যাসেজে হলো, তাহলে দেখো সাপোর্টিং এর মূল আইডিয়াটা দেখবি, লেখার পরে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য আরো কয়েকটা বাক্য লিখতে হবে। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে এই সাপোর্টিং আইডিয়াস গুলো লিখবো সে সম্পর্কে আলোচনা হবে। যে 3 থেকে 4টি ছোট সহজ বাক্য নিলেই পুরো নাম্বার পাওয়া যায়। প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক পয়েন্ট গুলো খুঁজে দেখবে। প্রথম দিক, তারপরে আহ এই মাঝখান থেকে একটি এবং শেষের দিক থেকে একটি, এইভাবে নিলে কিন্তু হবে না। তুমি যে লাইনগুলো লিখবে সেই লাইনগুলোর মধ্যে যেন মিল। তারপরে কোন উদাহরণ, ফর এক্সাম্পল সাসেস, তারপরে উপমা, এগুলো ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমাকে মেইন আইডিয়াটাকে প্রতিষ্ঠা করার জন্য অবশ্যই ফ্যাক্ট দিতে হবে, কোনো উদাহরণ দেওয়া যাবে না, উপমা, কারোক্তি এগুলো দেওয়া যাবে না। তারপর আছে নতুন কৌশল হিসেবে 3-4টা লাইন তোমাকে মোটামুটি লিখে নিতে, বাকিগুলা তুমি নিজের মতো করে তৈরি করবে। এখন খাতায় লিখবে কিভাবে এই মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়াটা খাতায় কিভাবে লিখবে? এটা লেখার নিয়ম হলো, এই দেখো প্রথমে এই যে এই কলামের উপরে আছে মেইন আইডিয়া, তারপর এখানে আছে এই যে এই সাপোর্টিং আইডিয়া, এখানে আছে ধরো যে এখানে যুক্তি, তুমি কয়টা যুক্তি দিতে দাও, এখানে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। আচ্ছা, এই যে আমরা একটা কমপ্লিট সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়াদের একটা এক্সাম্পল পেয়ে গেলাম। তো আমাদের যে এই যে এখানে দেখো, এখানে মেন আইডিয়া লেখা হয়েছে, টুডে ওমেন আর ওয়ার্কিং ইন অল স্পেয়ার অফ লাইফ এন্ড কন্ট্রিবিউটিং গ্রাজুয়ালি টু দ্য ন্যাশনাল ইকোনমি। এর মানে হচ্ছে যে আজ নারীরা মানুষের জীবনের নানান ক্ষেত্রে আহ, নানান ক্ষেত্রে অবদান রাখছেন এবং কাজ করছেন, এবং এইভাবে তারা জাতীয় অর্থনীতিতে সাহায্য করছে। তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ হয়ে যাবে। আজকে আমরা শিখলাম মেইন আইডিয়া ও সাপোর্টিং আইডিয়াস কিভাবে কি করবে। আমরা আবার আমি তোমাদের জানাবো, তোমরা অ্যালার্ট থাকবে। শুক্রবারেও আমি একটা ক্লাস নিব, যেহেতু তোমাদের গ্যাপ পড়ে গেছে। আর সবাইকে জয়েন হতে হবে। অনেকে তোমাদের নাম আমি লিখছি, লিখে রাখছি। আর গড়িমসি করো না, আর বেশি দিন সময় পাবে না, না হলে কিন্তু কোর্স শেষ করা যাবে না। তো ঠিক আছে, তোমরা আজকে ভালো থাকো। যারা এই ক্লাসটি আজকে পাবে না তাদের জন্য এই ক্লাসটি রেকর্ডেড থাকবে, এবং সময় হলে আমি একটু এডিট করে নিয়ে আমি দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব। তোমরা ভালো থেকো।